প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনের গ্রন্থনা ও উপস্থাপনায় এখন দেখবেন তারুণ্যের স্বপ্নযাত্রা অনুষ্ঠান। দেশে এবং দেশের বাইরে থেকে তারুণ্যের স্বপ্নযাত্রা অনুষ্ঠান দ্বারা ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে হাজির হয়েছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন লাইটার বাংলাদেশের প্রেসিডেন্ট রেদওয়ান আহমেদ উর্বি, স্বাগত জানাচ্ছি। পাশে রয়েছেন আফজাল খান, প্রতিষ্ঠাতা ও সভাপতি সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন, এবং অর্গানাইজিং সেক্রেটারি লাইটার বাংলাদেশ মোহাম্মদ খালেদ হোসেন। আমি তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মূলত আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সমাজকর্ম নিয়ে। যেহেতু তিনজন মানুষই তরুণ এবং আমাদের কাজ হচ্ছে তারুণ্য শক্তিকে নিয়ে এবং সমাজ পরিবর্তনই মূলত আমরা বরাবরই তিনজনেই সম্ভবত এবং তাদের সদস্য সংখ্যা নিয়ে কাজ করে যাচ্ছি। তো প্রথম আমি উর্বি স্বাগত জানাই আমাদের সাথে। তো আজকে আমার প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে আমাদের যে তারুণ্য শক্তি সমাজকর্মগুলোর ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। তো এইখানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি মনে হয় যে কোন কোন ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে? প্রথমেই আমি চ্যানেল কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং সাথে ডক্টর কামরুদ্দিন স্যারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে প্রশ্নটি ছিল হচ্ছে কেন কোন কোন ক্ষেত্রে তরুণেরা এগিয়ে যাচ্ছে, সেটাই। তো এগিয়ে যাওয়ার আসলে তরুণরা অনেক সেক্টরে এগিয়ে যাচ্ছে বর্তমানে। যেমন আমি যদি বলি যে তথ্য প্রযুক্তিতে প্রথমেই আসবে। তথ্য প্রযুক্তিতে সবার আগে এগিয়ে যাচ্ছে তরুণরা, কারণ আপনার বর্তমানে বিশ্বটাই হয়ে গেছে আসলে প্রযুক্তি নির্ভর। সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিগুলোর দিকে যদি তাকান, এখন আমরা কিন্তু 10 বছর আগে যেখানে রোবোটিক্স চিন্তা করতে পারতাম না, সেখানে রোবোটিক্স কম্পিটিশন হচ্ছে, রোবোটিক্স তৈরি করতেছে ছেলেরা। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো দেখা যাচ্ছে যে তারা রোবট তৈরি করে এক্সিবিশন করতেছে। আমি কিছুদিন আগে দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটি মনে হয় একটা স্পিড কারও তৈরি করলো, যেটা পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। তো এই প্রযুক্তি ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে এগিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন স্টার্ট আপ মূলক ব্যবসা বাণিজ্যগুলো তো এগিয়ে যাচ্ছে, এবং চিটাগাংয়ে বলেন ঢাকায় বলেন আমরা প্রতিনিয়ত দেখতেছি যে বিভিন্ন স্টার্ট আপ নিয়ে কাজ হচ্ছে। এবং পাঠাও আমরা সবাই নাম জানি, অসাধারণ একটা কোম্পানি, বিক্রয়.com, সবাই তরুণ। তো এরকম আসলে তরুণরা আসলে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমি হয়তো অনেকেই জানেন যে পাঠাওর কোম্পানি যে আছে, তো ওরা কিন্তু বিদেশেও কাজ শুরু করছে। যেমন আমি যদি এখানে কোরিয়ার আপনি একটা উদাহরণ টানি, যে কোরিয়ায় কিন্তু 50 দশকের দিকেও খুব দারিদ্র একটা দেশ ছিল। হ্যাঁ, তারা কিন্তু পরিবর্তন হয়েছে কয়েকটা কোম্পানির হাত ধরেই মূলত। হ্যাঁ, আপনার হুন্ডাই, স্যামসাং, হ্যাঁ, এলজি, এই ধরনের কোম্পানিগুলো বৈশ্বিক যে বিজনেস করা শুরু করলো, এরপর থেকে কিন্তু তারা চেঞ্জ হওয়া শুরু করলো। তো আমার থেকে মনে হচ্ছে যে তরুণরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা শুরু করছে এবং বৈশ্বিক ব্যবসা বাণিজ্য শুরু করতে যাচ্ছে। তো আমার মনে হয় যে একটা অ্যামেজিং একটা ভবিষ্যৎ আমার জন্য অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাব। এছাড়া শিক্ষার মানও বাড়তেছে, বিভিন্ন বিদেশে গিয়ে পড়াশোনা স্কলারশিপের হার বাড়তেছে। তো ওইটার মানদণ্ড না যদিও, তারপরও আমি দেশের মানদণ্ডটাই আগে ধরবো। আমাদের ইউনিভার্সিটিগুলো আসলে এখনো অনেক পিছায় আছে, এখনো যথেষ্ট পরিমাণ পিছায় আছে যদি আমি বাইরের দেশে যদি কম্পেয়ার করি। তো এই তরুণরা যখন আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোকে কন্ট্রোল করবে, তখন আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো ইনশাল্লাহ এগিয়ে যাবে। এবং আপনি আরেকটা জিনিস আমি আপনাকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে সামাজিক বিভিন্ন কাজ। হ্যাঁ, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই হচ্ছে সামাজিক কাজকর্ম করতেছি, সামাজিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করতেছি, অনেকে গড়ে তুলছে, অনেক বড় বড় সংগঠন তৈরি হয়েছে। আগেও ছিল, সংখ্যাটা কম ছিল, এখন অনেক বেশি। কম ছিল নাকি সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কম দেখছি? বিষয়টা এরকম কি? না, বিষয়টা এরকম না, আসলেই কম ছিল, আসলে অনেক কম ছিল। এখন কি নিজেকে এক্সপোজ করার জন্য বেশি করি নাকি তখন করি নাই? আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে গিয়ে সমাজ সেবা অধিদপ্তরের আন্ডারে 70,000 রেজিস্টার্ড সামাজিক সংগঠন আছে। রেজিস্টার্ড, হ্যাঁ, আমি কিন্তু আনরেজিস্টার্ড, রেজিস্টার্ড না, আমি সমাজ সেবা অধিদপ্তর এখন রেজিস্টার্ড না। হ্যাঁ, এবং আমাদের ইন্টেনশনও নাই সমাজ সেবাতে রেজিস্টার্ড হওয়ার। তারপর আমি আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি আর কি। তাহলে সেটা তো আসলে নতুন করেই জন্মেছে 70,000। হ্যাঁ, তো এটা আসলে আপনার এই সংখ্যা কবেকার? এটা হচ্ছে আপনার 18-এর
আচ্ছা। আপনি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গেলেই ওদেরটা পাবেন, আচ্ছা। সমস্যা নেই, ওদের ওইখানেই দেওয়া আছে কতগুলো রেজিস্টার্ড হয়েছে, এনজিওর ওই ওয়েবসাইটে গেলে আপনি এনজিও কতগুলো হয়েছে এগুলো আপনি পাবেন, কোনো সমস্যা নেই। তো যুবকরা এখন কিন্তু অনেকটা অ্যাক্টিভ, আপনি এখন অনেকগুলো সংগঠনের নাম বলতে পারবেন যেগুলো বাংলাদেশে মোটামুটি রোল করতেছে। Right. আপনি যদি অতীতে যান কিছু এনজিওর নাম বলতে পারবেন, কিছু এনজিও আছে, বাট সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু অতটা এখন পর্যন্ত ধরে রাখছে এরকম নাই। Right. হ্যাঁ, কিছু এনজিও আছে, আমরা যদি বলি ব্র্যাক আছে, তারপর হচ্ছে আশা, এই ধরনের কিছু এনজিও যারা বিদেশের অর্থায়নের মাধ্যমেই এখনো টিকে আছে, বা তারাও নিজেরা খুব সাকসেসফুল। সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এরকম নাই। কিছু আছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, কিছু আছে ন্যাশনাল, কিছুই নেই। তো সামাজিক ভাবে এগিয়ে আসছে, আর এটা এগিয়ে আসার একটা কারণ আছে, আমি আপনাকে বলি জিনিসটা। কারণ হচ্ছে কি, বর্তমানে বাংলাদেশে যে ঢেউটা চলতেছে সেটা হচ্ছে কি, মানে বর্তমান জনসংখ্যার তারুণ্যের সংখ্যাটা অনেক বেশি, সাথে সাথে তারুণ্যরা নলেজও পাচ্ছে, শিক্ষায় শিক্ষিত হচ্ছে। হ্যাঁ, আপনি যখন শিক্ষিত হচ্ছেন, মানে আপনার নলেজ আছে, আপনি জ্ঞান আছে, তখন আপনি আসলে একটা সমস্যা আইডেন্টিফাই করতে পারছেন। সমস্যা সমস্যাটা আইডেন্টিফাই করতে পারতেছেন, আপনি ওই সমস্যাটা সমাধান করার জন্য দৌড়াচ্ছেন। আর আমার কাছে একদম সবকিছু সমস্যা মনে হয় যে দারিদ্রতা। হ্যাঁ, এই জন্য আমরা সবাই দারিদ্রতা নিয়ে, মানে আমাদের সংগঠন দারিদ্রতা নিয়েই কাজ করি, যে কোনো সমস্যা। আর দারিদ্রতা কিন্তু একটা আপেক্ষিক বিষয়, সেটাই। হ্যাঁ, দারিদ্রতা কিন্তু খুব আপেক্ষিক, বিমোচনযোগ্য। হ্যাঁ, বিমোচন। ধন্যবাদ উর্বি। আমি আফজাল আপনার কাছে যেতে চাই যে উর্বি যে পয়েন্টের উপর কথা বললো, এখানে কি আপনিও একমত? ধন্যবাদ, চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। সেখানে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। আসলে যে কথাগুলো উর্বি বলে গিয়েছে সেখানে আমার আর কিছু বলার থাকে না, তবু আমি কিছু যুক্ত করতে চাই আর কি। সেটা হচ্ছে উর্বি দারিদ্র বিমোচন নিয়ে কথা বলেছে, মেধা নিয়ে কথা বলেছে, তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলেছে। তো আসলে এই সাথে আমরা আরো কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি, সেটা হলো দারিদ্রতার সাথে সাথে সমাজে যে একটা জিনিস আগে ছিল না, সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ রক্তের অভাবে মারা গিয়েছে, সেটা বর্তমান সিচুয়েশনে মারা যাচ্ছে না। তরুণরা এখানে কিন্তু অনেক অ্যাক্টিভ। আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ার কথা যেটা এসেছে সেটা যদি আমরা একটু বলতে চাই, যোগ করতে চাই, সেখানে দেখা যাচ্ছে আগে কখনো ফেসবুকে পোস্ট হলে যে ব্লাডের প্রয়োজন, সেটা কেউ দেখতোই না, এড়িয়ে যেত, দেখার প্রয়োজন নেই, আমি কেন ব্লাড। এখন এটা কনসার্ন। এখন দেখার সাথে সাথে কি হচ্ছে, আমি পারছি না তো আমি আর 10 জনকে শেয়ার করছি, আমি পারছি না আমার 10 জন ফ্রেন্ডকে কল করছি যে ভাই আপনি দিবেন কিনা, আপনার আছে কিনা, বা ম্যানেজ করা যাবে কিনা। এটা আমাদের তরুণদের জন্য অনেক বড় একটা বিষয়। আর সেই সাথে আরেকটা বিষয়, যেটা আগে তরুণরা চিন্তা করতো যে আমি বাবার থেকে নিচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ভবিষ্যতে বাবার টাকা পয়সা দিয়ে আমি কিছু করব। বর্তমান তরুণরা আমার মনে হয় না যেটা করে, ওদের সবচেয়ে বড় চিন্তা হলো আমি কিছু করব, দেশকে কিছু দেব। হ্যাঁ, এবং আমি যদি কিছু করতে পারি দেশ আমার কাছ থেকে কিছু পাবে, আর দেশ পাওয়া মানে হচ্ছে আমাদের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলি, তারা আমাদের কাছে কিছু পাবে। আমি গত কিছুদিন আগেও একটা বিষয় নিয়ে যখন কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা সবাই এই দেশের দারিদ্র বিমোচন করতে চাই, সবাই, যেমন সোশ্যাল ওয়ার্কার যারা আছি। তো সেখানে দারিদ্র বিমোচন করতে গিয়ে আমাদের সবচেয়ে যে বিষয়গুলো চোখে পড়ে সেটা হলো আমরা যারা এখনো মানে সমাজের বোঝা হয়ে থাকি, সমাজের বোঝা হয়ে আছি, তারা নিজেরা যতদিন দাঁড়াতে পারবো না ততদিন আমরা দারিদ্র বিমোচন করতে পারবো না। সেটা তো মূল কাজ। সবাইকে দারিদ্র বিমোচন করার জন্য সবাইকে কাজ করতে হবে, সেই সাথে আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যেটা বলেছে এই যে প্রেক্ষাপটগুলো আছে সেটাকে আরো বেশি বেশি করে চর্চা করতে হবে। তাহলে আমার মনে হয় আমরা কারণ যে ইয়েটা আছে সেটা আমরা আবার ফিরিয়ে পাবো, এবং অতীতের চেয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু আমরা আশা করতে পারবো। খালেদ, দুইজন কথা শুনলেন। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ, এবং চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাদের এখানে আজকে দাওয়াত দেওয়ার জন্য। প্রথমে উর্বি ভাই যেটা বললো তারুণ্যদের নিয়ে, এখন বিভিন্ন জায়গা থেকে অনেক, যেমন আমাদের সেখানে আপনারা তো আমাদের সিনিয়র, তো আমাদের কথাটা হলো কি, আমাদের যে ভাইয়া বললো এই যে তরুণরা নিজেরা কিছু করতে যায়। তো প্রথমে যখন আমরা নিজের কথাই বলি, আমার প্রথম ইচ্ছা ছিল কি আমি কোনো একটা সংগঠনের সাথে যুক্ত হওয়ার ইচ্ছাটা প্রথমে আসছে কি আমি দরিদ্রতা বিমোচন করবো। তো সেখান থেকে আমাদের প্রথম দরিদ্রতা বিমোচন করবো, আমি একলার পক্ষে কী করতে পারি। তারপরে তো চিন্তা ভাবনা যে একলা তো করা যাচ্ছে না, হয়তো বা কিন্তু ইচ্ছা আছে, তখন এই একটা সংগঠনের বা কিছু একটার সাথে যুক্ত হওয়ার প্রবণতাটা তখন থেকে তৈরি হয়। আর তখন থেকেই আমাদের আস্তে আস্তে সেটা বিল্ড আপ হয় যে আমি একটা কিছু করব, তাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে সেটা করব। তারপরে দিয়ে এখন আবার দেশের যে উন্নতি বা ছাত্রদের যে উন্নতি, সেটা আমি কম্পিউটার স্টুডেন্ট যেটা থেকে বলতে চাই সেটা হলো আমাদের দিক থেকে, যে এখন কম্পিউটার স্টুডেন্টরা এখন প্রোগ্রামিং এর দিক থেকে বলুন, আপনার বিভিন্ন অ্যাপসের দিক থেকে বলুন, তারা অনেক অ্যাডভান্স হচ্ছে।
তাদের অ্যাপস ভিত্তিক প্রক্রিয়া যে সংগঠন আছে তাদের সেটার মধ্যে তারা সেটাকেও অ্যাপস ভিত্তিক নিয়ে আসতে চাচ্ছে। যেমন আমরা নিজেরাই লাইটার বাংলাদেশ, সেখান থেকে আমরা চাচ্ছি যে এটাকে একটা অ্যাপস ভিত্তিক আনবো, অ্যাপস ভিত্তিক আনলে এবং মানুষকে সমাজের সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করবো। এবং এখানের মধ্যে আমরা বিভিন্ন সেক্টর রাখবো যেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো, সেই জন্যই আমি চাচ্ছি। আমরা একটা বিষয়ে কিন্তু সবাই আলোচনা করলাম, পরবর্তী প্রশ্ন আমি পূর্বী তোমাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই যে আমরা কাজগুলো করি এই ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতার জায়গাগুলো কি, মানে কোন কোন সেক্টর থেকে মূলত প্রতিবন্ধকতা আসে? সামাজিক কাজ, সামাজিক এই কাজগুলো, সামাজিক অথবা যে দারিদ্রতা বিমোচন, রক্তের বিষয়টা বললো, আমরা নিজেরা এস্টাবলিশমেন্টের বিষয়টা আসছে, তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার প্রশ্নটা এসেছে। তো এই সমস্ত জায়গায় কাজগুলো করতে গিয়ে মূলত কোন জায়গায় প্রতিবন্ধকতা? সেটা কি অর্থ, সেটা কি রাষ্ট্র, সেটা কি সমাজ, সেটা প্রশাসনিক অথবা পারিবারিক, কোন সেক্টর থেকে মূলত সমস্যাগুলো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি ফার্স্টে ভাইয়ের কথায় সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতির একটা কথা আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে দারিদ্রতার কারণটা কি। দারিদ্রতার কারণটা কি সেটা আমি ডক্টর ইউনূসের ভাষায় একটু যদি বলি, সেটা হচ্ছে গিয়ে দারিদ্রতার কারণটা হচ্ছে গিয়ে দারিদ্র ব্যক্তিদের সাথে যদি আপনি অনেকক্ষণ সময় কাটান তাহলে আপনি বুঝতে পারবেন যে দারিদ্র ব্যক্তিরা তার মানে ন্যূনতম যে পারিশ্রমিকটা সেটা ঠিক মতন সে পায় না। এটা না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণটা হচ্ছে পুঁজির উপরে কিন্তু কন্ট্রোল নেই। এর সাথে আরো একটা বিষয় আছে, জি, সেটি হচ্ছে পায় না, আবার পাওয়ার পরেও সে সঠিকভাবে খরচ করে। হ্যাঁ অবশ্যই, দুইটাই দুইটাই। তো আমি আসলে ওনার সম্ভবত আপনার ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রপার্টি ওই বইয়েরই একটা রেফারেন্স ছিল এটা। তো উনি ওইখানে এইভাবে বলছিল। তো যাই হোক, তো এটা একটা বিষয় আর কি। হ্যাঁ, কারণ পুঁজির কন্ট্রোলটা তার হাতে নাই। পুঁজির কন্ট্রোলটা যার হাতে নাই। আসলে সত্যি কথা হচ্ছে কি, আপনি আমরা যদি মনের দিক থেকে দারিদ্র থাকি, তাহলে আমাদের হাতে যদি আবার পুঁজির কন্ট্রোলটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি সফলতা হবে না। হ্যাঁ, সঠিকভাবে আমি কিন্তু আপনার পারিশ্রমিকটা দিব না। সেটা হচ্ছে খুব স্বাভাবিক মূল বিষয়। ঠিক আছে। তো এটা একটা প্রতিবন্ধকতা। তাহলে কোথায় আসতে চায়? প্রতিবন্ধকতা আসতেছে আমি মনের দিক থেকে দারিদ্র। সমাজের এখনো অনেক মানুষ, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি আরো ছোট করে বলি চিটাগং, আমি যদি আরো ছোট করে বলি আমার এলাকা, আমি যদি আরো ছোট করে বলি আমার ঘরে, এই পুরো জায়গায় কিন্তু মনের দিক দিয়ে দারিদ্রতাটা আছে। এটা কিন্তু মূল বিষয়, হ্যাঁ, দূর হয় নাই। তো এটা নিয়ে কিন্তু কাজ করতে হবে আমাদেরকে আগে। যদি আমি এই দারিদ্রতাটা যদি দূর করতে পারি, মনের দিক দিয়ে যদি দারিদ্রতাটা দূর করতে পারি, তাহলেই এটা সম্ভব হবে। আসলে মানুষের যেটা স্বভাব, মানুষ কিন্তু আপনার মানে দানের দিক দিয়ে খুবই উৎসাহী। হ্যাঁ, সে দান করতে চায়। হ্যাঁ, তা একটা ভিক্ষুক চাইলেই সে দান করে। কিন্তু সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি, সমস্যাটা হচ্ছে গিয়ে হয়তো সে রাইট জায়গায় দানটা করতে জানে না, শিখে নেয়। হ্যাঁ, মিসইউজ হচ্ছে, প্রচুর পরিমাণে মিসইউজ হচ্ছে। তো সেইখানে আপনি যদি বলেন প্রতিবন্ধকতা, মিসইউজ হচ্ছে তাদের শিক্ষা, তারা ওই যে মনের দিক দিয়ে দারিদ্র, এটা একটা প্রতিবন্ধকতা। আর একটা প্রতিবন্ধকতা হচ্ছে গিয়ে আপনি যদি রাইট ওয়েতে যান, যে আমি রাইট ওয়ে, আপনার দেখা দেখি আরেকজন ফল্ট লোক এসে বলবে আমি রাইট ওয়ে, কনফিউশনে পড়ে যাচ্ছে। এখানে প্রশাসন কিন্তু মানে আপনাকে কি বলে এটাকে আইডেন্টিফাই করে দিচ্ছে না যে কোনটা রাইট ওয়ে। প্রশাসনেরও একটা এখানে আপনার দুর্বলতা আছে। কারণ দেখা যাচ্ছে আমি যদি সমাজসেবা অধিদপ্তরের কাছে যাই, আমার কিছু নির্দিষ্ট কিছু ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকা পয়সার লেনদেন দেখাইতে হবে, দেন আমি সমাজসেবা অধিদপ্তরে কিছু কথাবার্তা বলে আমি একটা রেজিস্ট্রেশন পেয়ে যাব। এর পরবর্তীতে যে লুক আফটারটা, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক মতো করে না প্রশাসনের দিক দিয়ে। তাহলে এখানেও কিছু গলদ আছে। এই জন্য কিন্তু অনেক ভুয়া সংগঠন বলতে পারি বা ভুয়া মানুষ, হ্যাঁ, আমরা কিছুদিন পরপরই কিন্তু এই ধরনের মানুষ দেখি। হ্যাঁ, তারা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে আপনাদের চ্যানেল যেরকম, অনেকে নামধারী চ্যানেল, যেমন আপনি একজন ভালো মানুষ, আমার চোখে খুবই ভালো মানুষ, একটা স্কুলের প্রিন্সিপাল। হ্যাঁ, আপনি একটা সমাজে আপনার আগে থেকেই আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। হ্যাঁ, গ্রহণযোগ্যতা নাই এরকম মানুষ এই আপনার তথ্য প্রযুক্তির যুগে এসে ভুয়া চ্যানেল খুলে তারা বিভিন্ন ওই যে 100 টাকা দান করে আপনার বলে যে আমি 100 টাকা দান করছি, আপনারা যদি কেউ দান করতে চান আপনারা দান করতে পারেন। হ্যাঁ, তো ওই মানুষ তো আগ্রহী দিতে, হ্যাঁ, মানুষ তো আগ্রহী দিতে, মানুষ তার বিকাশ নাম্বারে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, সে আর টাকাগুলো দেয় না। এরকম কিন্তু কাহিনী আছে, সঠিক ব্যবহার হচ্ছে না। তো এই জায়গাগুলোতে প্রশাসনকে একটু অ্যাক্টিভ হইতে পারে, দেখতে হবে, আমাদের নিজেদেরকে একটু সচেতন হতে হবে, আমাদের মনের দারিদ্রতাটা আগে দূর করতে হবে। এই আর
লাইটার বাংলাদেশ যে জন্য কাজ করতেছে, লাইটার বাংলাদেশ হচ্ছে ইয়ংদেরকে এই মনে দারিদ্রতাটাই দূর করার একটা চেষ্টা করতেছে। যেমন ব্লাডের যে কথাটা বললেন, ব্লাডের কথাটা আমি খুব গর্বের সহিত বলতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা 2017 আমরা একটা ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করি, যেটা গ্রুপ নির্ণয় করে দিই আমরা প্রায় সিটিজি ব্লাড ব্যাংকের নাম শুনছে, সিটিজি ব্লাড ব্যাংকের সাথে কোঅপারেট করে আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে গিয়ে প্রায় 700 মানুষের আমরা ব্লাড গ্রুপ টেস্ট করি। হ্যাঁ, আমাদের এলাকা, আমরা যে এলাকায় করি সেটা হচ্ছে ইপিজেড এলাকা, কেপিজেড সিপিজেড এলাকার মাঝখানে নেভি হাসপাতাল গেট এলাকার নাম, সেখানে আমরা করি। তো সেখানে প্রায় 700 লোকের মানুষের আমরা ব্লাড গ্রুপ জানি, মানুষের ফোন নাম্বার রেখে দিই। এর পরবর্তীতে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে, আমরা এই 700 নাম্বার থেকে খুঁজে কল দিই, কেউ না ব্লাড দিতে আসে না। হ্যাঁ, কারণ কি জানেন, ওরা ছিল অনেক সিনিয়র, ওরা ছিল একটু মনের দিক দিয়ে একটু দারিদ্র। হ্যাঁ, তারা ওই শিক্ষাটা পায় না, ঠিক মতো আসে না। কারা আসছে জানেন? এই আমাদের মতো যারা তরুণ ছিল, যারা একটু রক্তদানের ক্ষেত্রে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের সাথে ক্যাম্পেইনের প্রায় 20-25 জন মানুষ কাজ করতে হয়েছে, ইয়ং সবাই 20-25 জন এখনো রেগুলার রক্ত দেয়। কথা বুঝছেন? তাহলে আসলে প্রতিবন্ধকতা আসবেই। আমরা তো সামাজিক উদ্যোক্তা, আমাদের সিগনিফিকেন্ট সবকটা জায়গা নিয়ে কাজ করতে হবে। যেমন আমি 700 জনকে পাই নাই, কিন্তু 25 জনকে পেয়েছি, ওইটাই বড় সফলতা। তাহলে আমি জানি সমস্যা কি, আমাকে সমস্যা সমাধান করতে হবে। উদ্যোক্তা যেহেতু আমি, সেহেতু প্রতিবন্ধকতার দিকে মানে বসে থেকে চলবে না, আমাকে কোনো না কোনো ভাবে সমাধান বের করে আনতে। ধন্যবাদ উর্বি। আফজাল, একই পয়েন্টে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য, যেটা এসেছিল যে সামাজিক প্রতিবন্ধকতা আমরা কি পাচ্ছি, সেটা সেই বিষয়ে কথা বলছি। এটা হচ্ছে আসলে শুরুতে যদি বলতে যাই, যেটা হচ্ছে আমরা যদি কোনো কাজ করতে যাই, যেমন সমাজে ভালো এবং খারাপ দুটো মানুষই আছে। হ্যাঁ, মানে কোনো আজকে একটা ব্লাড দিয়েছে কোনো ভাই, সেই ব্লাডের পোস্টটা যদি আমরা ফেসবুকে করি, অনেকে এটা পজিটিভলি দেখে যে হ্যাঁ উনি ব্লাড দিয়েছে, আমিও দেবো, উৎসব পায়। আবার কিছু মানুষ আছে যারা এটা নিয়ে খুব নেগেটিভ সেন্স দেখে, যে এটা কেন পোস্ট হবে, এটা পোস্ট না করলে হয়। কিন্তু আসলে সমাজ, আমি স্বীকার করি, যেহেতু আমাদের একটা ধার্মিক বিষয় আছে, সেটা হচ্ছে নবীজি বলে গেছে যে তুমি এই হাতে দান করো যেন এই হাত জানতে না পারে। তো ওই হিসেবে যদি দান করতে যায়, আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি আগাতে পারবো না। মানে ভালো কাজ প্রচারে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন ভালো কাজ যদি সবার মাঝে পৌঁছিয়ে দিতে চাই, তাহলে আপনি ভালো কাজ করলে সেটা প্রচার করতে হবে। ফেসবুক কি শুধু খারাপ কাজের দখলই থাকবে তাহলে? না, সেটাই, যে আমি ভালো কাজ করছি, আপনিও ভালো কাজ করুন, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর প্রতিবন্ধকতা শুরুটা আমাদের পরিবার থেকে হয়। আমি বলতে পারি যে সমাজে মনে হয় 2-4-5টা পরিবার আছে যারা দেয় যে হ্যাঁ তুমি কাজ করো, সমাজের জন্য কিছু করো। একদম পরিবার থেকে হয় কিভাবে সেটা যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট, তো আমি যদি এখন সমাজ নিয়ে কাজ করতে চাই, পরিবার বলবো যে তুমি আগে কিছু করো, তারপর তোমার সমাজ। এটা কিন্তু বাস্তবিক বিষয়, যদিও আমরা সেটা প্রাধান্য দিচ্ছি না। তবে আমাদের সবারই উচিত আমরা নিজেরা কিছু করে সমাজের জন্য কিছু করা। এখন আমরা কিছু না করে সমাজে কিছু করতে যাওয়া মানে হচ্ছে আমি তো নিজেই বোঝা, আমি আলোচনার জন্য কিছু করতে যাবো, এটা প্রতিবন্ধক একটা বিষয়। আর রাষ্ট্রের কথা যদি বলতে যাই, আসলে রাষ্ট্র সবসময় ভালো চায়, হয়তো সেটা খারাপ পরিবারের মতো হয়ে যায়। পরিবার যখন ভালো চায় যে আমার ছেলে ভালো কিছু করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দেশের মানসম্মত একটা রাষ্ট্র তো তেমন চায় করবে, সে বড় কিছু হবে, রাষ্ট্র তেমনি চায় যে দেশ উন্নতি হোক। কিন্তু আমাদের সমাজে যে সোসাইটিতে মানুষ আছে, তাদের মতো কিছু খারাপ মানুষের কারণে আমরা এগোতে পারছি না, প্রতিবন্ধক সৃষ্টি হয়। ভালো কাজ করতে গেলে সেখানে বদনাম চালাচ্ছে, খারাপ কাজ করতে গেলে সেটার প্রশংসা পাচ্ছে। হ্যাঁ, এটা অভাব নেই, একদম অ্যাভেলেবেল হচ্ছে। আর ভাই যে কথাটা বলেছিলেন যে আমাদের সোশ্যাল মিডিয়া, আমি বারবার বলি সোশ্যাল মিডিয়া শুধু খারাপ কাজে নয়, ভালো কাজে ব্যবহার হচ্ছে। বর্তমান সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার হচ্ছে ভালো কাজে। বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি, আমরা এখানে আসতে পারছি। হ্যাঁ, আমরা এখানে আসতে পারছি, এটা আমাদের সবচেয়ে বড় একটা বিষয়। হ্যাঁ, তো প্রতিবন্ধকতা থাকবে। আর সমাজ যে মন্ত্রণালয় যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে আমাদের রেজিস্টার হতে হবে, বা রেজিস্টার কাজ করার জন্য, ভালো কাজের জন্য রেজিস্টারের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেটাই, আমরা কাজ করব, সেখানে রেজিস্টার কি সেটা বড় বিষয় না, আর রেজিস্টার করলাম না কেন সেটা বড় বিষয় না। সমাজে আমরা সমাজকে কি দিচ্ছি সেটা বড় বিষয়। সমাজের চোখে রেজিস্টার। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি সবাই বলি যে আমরা সবাই স্বেচ্ছাসেবক, আমরা যদি একটা প্রোগ্রামে গিয়ে বলি যে এখানে 1000 মেম্বার আছে, কারা কারা স্বেচ্ছাসেবক, সবাই হাত তুলি, আমার মনে হয় যে হাত তুলতে কেউ বাদ থাকবে না, সবাই স্বেচ্ছাসেবক। আর এই স্বেচ্ছাসেবকটা কেন? সবাই যে গায়ের মধ্যে একটা টি-শার্ট লাগিয়ে স্বেচ্ছাসেবক লেবাস পরে হাঁটবে যে আমি স্বেচ্ছাসেবক, কিন্তু আসলে সবার চিন্তা করা উচিত
যে আমি একজন স্বেচ্ছাসেবক হয়ে আমি স্বেচ্ছাসেবকের নামটা যখন গায়ে জড়িয়ে রেখেছি, আমি কি দিচ্ছি সমাজকে, সমাজ আমার থেকে কি পাচ্ছে, আমার গড় আমার কাছ থেকে কি পাচ্ছে, সেটাই। তখন যদি এই চিন্তাগুলো করতে পারি এবং এই স্বেচ্ছাসেবকের নামটা লিখে যদি ভালো কিছু সমাজকে উপহার দিতে পারি, সেটাই নিজেকে সার্থকতা, গর্ববোধ সেটাই করা এবং সার্থকতা। সেটাই সার্থকতা। যেটা হচ্ছে মানে স্বেচ্ছাসেবকরা তখনই মনে হয়, আমার থেকে মনে হয় যে ফুলফিল কাজ করতে পারবে স্বেচ্ছাসেবক হওয়ার আগে তাকে আগে দেশপ্রেমিক হতে হবে। Sure. আপনি যদি দেশপ্রেমিক না হন, ওই ফেসবুকে একটা ছবি তোলার জন্য স্বেচ্ছাসেবক হন, তাহলে আসলে ওই স্বেচ্ছাসেবক থেকে আপনি কিছুই পাওয়া যাবে না। পাওয়া যাবে না, আরো বরঞ্চ ক্ষতি পাওয়া যাবে। রাইট খালেদ, দুইজনের আলোচনার পরে শুনতে চাই তোমার কাছ থেকে। ধন্যবাদ আমাকে আবার সুযোগের জন্য। ভাইয়া যেটা বললো প্রতিবন্ধকতা পরিবার হতে, সেটা আসলে পরিবার হইতে প্রথমে যেমন আমাদের বয়স, পরিবার কেন প্রতিবন্ধকতা হবে? জি, কারণ আমাদের বয়স এখন 18, এখন আমরা নিজেরাই এখনো সচ্ছল নই। তো সচ্ছল না থাকার আগে যে হ্যাঁ আমি এমন একটা কাজ করব যে আমি সমাজের সেবা করবো, তো তখন তাদের মাথায় একটা প্রশ্ন আসে কি তুমি সমাজের সেবা করবো, তুমি নিজেই তো এখনো সচ্ছল না। প্রথমত তো সেটাই আসে, আমি নিজে সচ্ছল না, আমি সমাজের কি সেবা করবো। তো যদি আমাদের একটা স্টেজ আছে যখন মনে করেন আমরা কর্মক্ষম হব, তখন যদি বলি তখন সেটা আমাদের আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে না। রাইট। তো সেই ক্ষেত্রে আমরা এখন প্রতিবন্ধকতার দিক থেকে আছি পরিবার থেকে। আর রবি ভাই বললো যেটা এই সমাজ সেবামূলকের জন্য, মন্ত্রণালয়ের যে রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার, এটা যেমন রেজিস্টার হলে তারা আমাদের যারা সংগঠনের রেজিস্টার আছে তাদের যদি একটু খোঁজ খবর রাখে তাহলে আরো আমাদের জন্য ভালো হয়। দর্শক, আমাদের এই তারুণ্যের স্বপ্নযাত্রা অনুষ্ঠান তরুণদেরই প্ল্যাটফর্ম। এখানে তিনজন উদীয়মান তরুণ যারা সমাজে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে, সমাজের দারিদ্রতা বিমোচন, শিক্ষা যে সমস্যা সেগুলো বিমোচন এবং আমাদের সমাজের অন্যান্য প্রেক্ষাপটগুলো নিয়ে তারা কাজ করছে। আমি আশা করব যে এর প্রতিটা সেক্টর থেকে এইভাবে উদীয়মান তরুণরা এগিয়ে আসবে। সকল তরুণ ঐক্যবদ্ধ হলে দেশ ঐক্যবদ্ধ হবে এবং এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তিনজন তরুণকে আবারও ধন্যবাদ জানিয়ে, দর্শক আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারুণ্যের স্বপ্নযাত্রায় চ্যানেলকে